দেখো শুরু করছি। আগের দিন আমরা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা কমপ্লিট করেছি এবং তার মাধ্যমে আমরা এটা বুঝতে পেরেছি যে ইট ইজ গোয়িং টু বি এ প্লে অন দ্য লাইফ অফ দ্য অ্যারান আইল্যান্ডার্স, এবং যে সমস্ত অ্যারান আইল্যান্ডাররা বাই প্রফেশন তারা কিন্তু সবাই ফিশারম্যান, তাই তো। এরপর এখানে একটা শব্দ আছে, দেখো শব্দটার নাম হচ্ছে সিন। এই সিন মানে হচ্ছে দ্য প্লেস, সেই জায়গাটা, যে জায়গাটাতে কি হচ্ছে, হোয়ার দ্য অ্যাকশন টেক্স প্লেস, where the action takes place বা where the action happens in a play, অর্থাৎ নাটকের পুরো ঘটনাটা যে জায়গায় ঘটছে সেটার নাম হচ্ছে সিন। এরপরে বলা হচ্ছে আইল্যান্ড। আইল্যান্ড মানে তোমরা বুঝতে পারছো, ইটস এ পিস অফ ল্যান্ড দ্যাট ইজ সারাউন্ডেড বাই ওয়াটার, এর মানে দ্বীপ, ঠিক আছে। এরপরে অফ, এই অফ বলে যে ওয়ার্ডটা আছে না, এটার মানে আমরা বলতে পারবো টু। তার মানে অ্যান আইল্যান্ড অফ দ্য ওয়েস্ট অফ আয়ারল্যান্ড, তার মানে আমরা বলতেই পারবো এটা এমন একটা জায়গায় অবস্থিত যেটা কোনটা, টু দ্য ওয়েস্ট সাইড অফ আয়ারল্যান্ড, আয়ারল্যান্ডের ওয়েস্ট সাইডে রয়েছে, নট অন দ্য মেইনল্যান্ড বাট নিয়ার বাই। সো দ্য স্টোরি ইজ সেট অন আ রিমোট আইল্যান্ড নিয়ার দ্য ওয়েস্টার্ন কোস্ট অফ আয়ারল্যান্ড, রাইট, লাইক দ্য অ্যারান আইল্যান্ডস। দেখো এই জায়গাটার নাম বলা নেই, কোন আইল্যান্ড সেটা বলা নেই, তোমরা জানো অ্যারান আইল্যান্ড বলতে আমি আমার ইন্ট্রোডাকশনে তিনটে জায়গা, তিনটে দ্বীপের নাম বলেছিলাম, ঠিক আছে। ইনিসমোর, ইনিসমান, আর হচ্ছে গিয়ে তোমার ইনিসিয়ার, এই তিনটে দ্বীপের নাম বলেছিলাম তো। এক্ষেত্রে যদিও ডাইরেক্ট তার রেফারেন্স এখানে বলা নেই, কিন্তু আমরা এই আইল্যান্ডটাকে ধরে নেব ইনিসমান, এই আইল্যান্ডটাকে ধরে নেব কোনটা, ইনিসমান। এরপরে চলো আমরা দেখব স্টেজ ডাইরেকশন, তার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। সুতরাং এই কথাটার মানে কি অলরেডি বাংলা ট্রান্সলেশনে আমি বলে রেখেছি, দেখো আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে একটি দ্বীপ, আয়ারল্যান্ডের পশ্চিম উপকূলের কাছে একটি দ্বীপ। এরপর হচ্ছে কটেজ কিচেন। এই কটেজ কিচেন মানে এটাকে আমরা বলতে পারবো আ কিচেন ইন আ কটেজ, এটার মানে আমরা কি বলতে পারবো, আ কিচেন ইন আ কটেজ। এরপরে বুঝো এই কটেজটা কার, এই কটেজটা হচ্ছে মাদার মরিয়ার, এই কটেজটা কার, মাদার মরিয়ার। আচ্ছা কিচেনে কি হয়, কিচেন ইজ এ প্লেস, যে প্লেসে ফুড মেকিং হয়, ঠিক আছে। আর এই খাবার খাই বলে আমরা বেঁচে থাকি, তাই কিচেনকে এই নাটকে আমরা ধরে নিতে পারবো সিম্বল অফ লাইফ, রাইট। সো কটেজ কিচেন, এবং তার পাশে কি রয়েছে দেখো, তার পাশে ওখানে রয়েছে নেটস। আচ্ছা নেটসের কি ফাংশন, আমরা জানি যে নেটস আর ইউজড ফর ক্যাচিং ফিশেস, the nets are used for catching fishes, অর্থাৎ মাছ ধরার জন্য এই নেটগুলো ব্যবহৃত হয়, রাইট। তার মানে এই নেট ওয়ার্ডটা বুঝিয়ে দিচ্ছে যে এখানে যে বা যারা রয়েছেন তারা কিন্তু অল অফ দেম আর ফিশারম্যান বাই প্রফেশন, অর্থাৎ প্রফেশনের দিক থেকে তাদেরকে আমরা ফিশারম্যান বলতে পারবো, ইয়েস অর নো। তার মানে এই নেটগুলোকে আমি বলতে পারি এক কথায় এগুলো হলো ফিশিং নেটস, কি বলতে পারি, ফিশিং নেটস। চলো এরপরে রয়েছে দেখো ওয়েল স্কিন। এই ওয়েল স্কিন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, ভালো করে বুঝবে। ওয়েল স্কিন মানে কি, ওয়েল স্কিন মানে হচ্ছে ওয়াটারপ্রুফ ক্লোদিং। আবার বলছি, ওয়েল স্কিন মানে হলো ওয়াটারপ্রুফ ক্লোদিং, অর্থাৎ এমন জামা কাপড় যেগুলোতে তোমার জল ধরবে না। ওদেরকে তো ধরো সবসময় মোস্ট অফ দ্য টাইম ওদেরকে তো সমুদ্রে যেতে হচ্ছে, তাহলে ওরা যদি
এরকম নর্মাল মানুষের মতো কটন বা সিল্কের কাপড় পরে এটাকে ওরা মেনটেন করতে পারবে না, এবং সেই জন্যে ওদেরকে কি পরতে হয়, এমন সমস্ত কাপড় পরতে হয় যেগুলো ওয়াটারপ্রুফ হয়। তাই ওয়েল স্কিন কথাটা মানে কি বললাম, ওয়াটারপ্রুফ ক্লোদিং। এগুলো কারা পরেন? ওয়ার্ন বাই দ্য ফিশারম্যান, ওয়ার্ন বাই দ্য ফিশারম্যান। তো ওয়েল ওয়ার্ডার মানে কেন ইউজ করা হলো? অ্যাকচুয়ালি ওরা যে ক্লোদিং গুলো পরে, ওরা যে কাপড়গুলোকে পরে, এই কাপড়গুলোকে ওরা ওয়াটারপ্রুফ বানায়। ওগুলোকে, এই কাপড়গুলোকে ওরা ওয়াটারপ্রুফ বানায়। আবার কি দিয়ে ওয়াটারপ্রুফ বানায়? বাই দ্য ইউজ অফ ওয়েল। ঠিক আছে? তার মানে এরকম নয় কি মার্কেট থেকে গেল এবং তারপরে তারা ওয়াটারপ্রুফ, হ্যাঁ, ওই রেইন প্রুফ কিছু জ্যাকেট কিনে নিল। ওদের একটা জামা, হয়তো একটা জামা থাকে, সেটা দু তিন ভাইয়ে মিলে পরে, আমরা সেই ঘটনা দেখতে পাবো। তাহলে এরকম জায়গাটা নয় কি ওয়াটারপ্রুফ জ্যাকেট কিনে নিয়েছে, অ্যাকচুয়ালি ওরা কিছু কাপড় কিনেছে, আর এই কাপড়গুলোকে ওরা ওয়াটারপ্রুফ বানিয়েছে। কিসের দ্বারা ওয়াটারপ্রুফ বানিয়েছে? বাই দ্য ইউজ অফ ওয়েল, অর্থাৎ তেল ব্যবহার করে তারা এই কাপড়গুলোকে ওয়াটারপ্রুফ বানিয়েছে। আশা করি বোঝাতে পারছি। এরপরে দেখো, এরপরের যেটা রয়েছে সেখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম স্পিনিং হুইল। আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম স্পিনিং হুইল। মনে রাখবে, স্পিনিং হুইলটা কি? এটা একটা মেশিন, চরকা। এটা একটা মেশিন, এবং যে মেশিনটা কি জন্য ইউজ করা হচ্ছে? ইউজ টু স্পিন। আমরা জানি স্পিন মানে ঘোরানো। ক্রিকেট ম্যাচে স্পিন বোলারের কথা তো আমরা প্রত্যেকেই শুনেছি। সো স্পিনিং হুইল মানে একটা মেশিন, এবং যেটা কি করে বলতো? যেটা ইউজ টু স্পিন। এবার কি স্পিন করে? থ্রেডকে স্পিন করে। কোথা থেকে? উল থেকে। মনে রাখবে, এই হুইলটাকে কে স্পিনিং করছেন? স্পিনিং মানে তুমি রোটেটিং ধরে নিতে পারো, অর্থাৎ যেটা বৃত্তাকৃতিতে ঘুরছে, টু মুভ ইন এ সার্কুলার ওয়ে, বৃত্তাকৃতিতে ঘুরছে। আর কে ঘোরাচ্ছে এটাকে? এটাকে ঘোরাচ্ছে এই বাড়ির মেয়ে, যার নাম হচ্ছে ক্যাথলিন। তাই স্পিনিং হুইল মানে একটা চরকা, যে চরকাটাকে ঘোরানো হচ্ছে। এই স্পিনিং হুইলটা কি সাজেস্ট করছে বলতো? যে এখানে যারা মেল মেম্বার রয়েছেন এরান আইল্যান্ডে, তারা তো ফিশিং করার জন্য বাইরে যাচ্ছেন, মাছ ধরার জন্য। আর যে সমস্ত উইমেনরা, মহিলারা যারা বাড়িতে থাকছেন, তারা কি করছেন বলতো? তারা প্রত্যেকেই স্পিনিং করছেন। কোনটাকে? এই হুইলটাকে। এই হুইলটাকে স্পিনিং করার মাধ্যমে তারা কি করছেন? তারা এই যে ফ্যামিলির যে রোজগার, এই ফ্যামিলির রোজগারটার মানে এক্সট্রা সাপ্লিমেন্টেশন করছেন আর কি। মানে দে সাপ্লিমেন্ট ফ্যামিলিজ ইনকাম বাই স্পিনিং দ্য হুইল, বাই মেকিং থ্রেড, বাই প্রডিউসিং থ্রেড, এটসেট্রা। অর্থাৎ হোয়াট ইজ স্পিনিং হুইল যদি এক কথায় কোয়েশ্চেন পড়ে, তাহলে এই কথাটাই লিখবে তোমরা, যে স্পিনিং হুইল ইজ এ মেশিন ইউজ টু স্পিন থ্রেড ফ্রম দ্য উল। ঠিক আছে? এখানে দা ওয়ার্ডটা অ্যাড করে দিও কাইন্ডলি। আর এক্ষেত্রে এই হুইলটাকে স্পিনিং কে করছে? হুইলটাকে স্পিনিং করছেন ক্যাথলিন। হু ইজ স্পিনিং দ্য হুইল? ক্যাথলিন ইজ স্পিনিং দ্য হুইল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। চলো সামনে যাই। কিছু নতুন বোর্ড আছে, ভালো করে বুঝবে। কিছু নতুন বোর্ড। দেখো, আগে আমরা এই বোর্ড ওয়ার্ডটার মানে বোঝার চেষ্টা করব। ছবিটারতে যদি লেখাটা ঢাকা হয়ে গেছিল, এক্ষেত্রে আমি এটা তুলে দিলাম স্ক্রিনটাকে উপরে, তোমরা এখান থেকে লিখে নিতে পারো। তাহলে লাইনটাকে বলি এরপরে। কিছু বোর্ড আছে। এই বোর্ডগুলো কি? দেখো, বোর্ড মানে পাটা। এগুলোকে আমরা পাটা ধরে নিতে পারি। তার মানে এগুলোকে আমরা পিসেস অফ উড হিসাবে ধরে নেব। রাইট? পিসেস অফ উড। এই বোর্ডগুলো কি জন্য রাখা রয়েছে? মনে হবে দ্য নিউ বোর্ডস,
are used for burial, are used for burial. এই নতুন পাটাগুলোকে কেনা হয়েছে বা এই পাটাগুলোকে রাখা হয়েছে শুধুমাত্র কবর দেওয়ার জন্য। তোমরা জানো এই নাটক যখন শুরু হচ্ছে, এই নাটকের একটা থিমেটিক ব্যাকগ্রাউন্ড বা কনটেক্সট যদি আমাকে অ্যালাউ করো বলতে, তাহলে মাদার মরিয়ার পরিবারের যে ফিফথ সান, তার নাম হচ্ছে মাইকেল। এবং সে মাইকেল আজ হ্যাজ বিন মিসিং ফর 9 days। আজ সে 9 দিন জুড়ে মিসিং আছে। দেখো, এটা একটা খুব সাধারণ জিনিস যে সমুদ্রে কেউ গেছে 9টা দিন জুড়ে মিসিং আছে, মানে সে আর ফিরবে না, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে মাইকেল 9 দিন জুড়ে মিসিং আছে, তার মানে যে যতই রোবাস্ট অপটিমিস্ট হোক না কেন, হতে পারে তোমার মধ্যে অপটিমিজম কাজ করতে পারে, কিন্তু সমুদ্রে গেছে একটা ছোট ডিঙি নৌকায় করে, সেখানে 9টা দিন জুড়ে যদি তোমার কেউ মিসিং থাকে, এটা আমরা ধরেই নিতে পারবো সে ডেড অ্যান্ড গন, রাইট? তার ফেরার চান্স নেই বললেই চলে। সেক্ষেত্রে মাইকেলও এরকম সমুদ্রে গেছেন, বোধহয় তিনি ফিরবেন না। বোধহয় নয়, ফিরবেন না আর কি। মাইকেল মারা গেছে। মাইকেলের ডেড বডি আমি আমার ইন্ট্রো ক্লাসে বলেছি, মাইকেলের ডেড বডি ডোনেগালে খুঁজে পাওয়া গেছে, এবং সে ডোনেগাল বলে জায়গাতে মাইকেলকে অলরেডি বারিড করে দেওয়া হয়েছে। হি ওয়াজ বারিড দেয়ার, হিজ বারিয়াল হ্যাজ বিন টেকেন প্লেস। কিন্তু এই খবরটা এখন অবধি মাদার মরিয়া জানেন না, বা মাদার মরিয়ার পরিবারের কেউ জানেন না। তাহলে তুমি একটা জিনিসকে বোঝার চেষ্টা করো, মাদার মরিয়ার ফ্যামিলি কিন্তু এই কাঠগুলো কিনে রেডি রয়েছে। তুমি কি একটা জিনিস বুঝে উঠতে পারছো না? ক্যান্ট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়ান সিম্পল পয়েন্ট? এবং সেটা কি বলতো, যে ওদের জীবনে মৃত্যুটা কত মানে প্রাসঙ্গিক, মানে মৃত্যুটা কত কমন তুমি ভাবো। হাউ ডেথ ইজ কমন ইন দেয়ার লাইফস। ওদের জীবনে মৃত্যুটা খুব খুব কমন, এবং মৃত্যুটা এতটা কমন, আবার বলছি মৃত্যুটা এতটাই কমন যে ওদের বাড়িতে এই বোর্ডগুলো এনে রাখা থাকে। মানে ডেথ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ। ডেথ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দেয়ার লাইফ, পার্ট অফ দেয়ার লাইফ। সেই কারণের জন্যে তুমি দেখো ঘরে মৃতদেহ বানানো বললাম, ভুল বললাম, মৃতদেহকে রাখার জন্য যে কফিন হয়, কবর দেওয়ার আগে মৃতদেহটাকে কফিনে শোয়ানো হয়, এবং তারপরে এই কফিনটাকে সমেত মৃতদেহটাকে বারিয়াল করা হয়। এই যে কফিনটা, এই কফিনটা কিন্তু মেড অফ উড। এবং জেমস ইঞ্চ এমন একটা নাটককে আমাদের সামনে রিপ্রেজেন্ট করছেন, যে নাটকের মধ্যে জীবন প্রচন্ড রকম অনিশ্চিত। কতটা রকম অনিশ্চিত? এতটা রকমের অনিশ্চিত, যেখানে কফিন বানানোর জন্য এই কাঠগুলো বাড়িতে কেনা আছে। চলো, স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল আমরা কি দেখতে পাচ্ছি? স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল মানে আমরা বলতে পারবো প্লেসড আপরাইট আগেনস্ট দ্য ওয়াল। স্ট্যান্ডিং বাই দ্য ওয়াল কথাটা মানে কি বলতে পারবো? প্লেসড আপরাইট against the wall, against the wall, right? এরপরে চলো, আমরা দুজন গুরুত্বপূর্ণ চরিত্রকে দেখছি। ক্যাথলিনকে দেখলাম, ক্যাথলিনকে দেখতে পাচ্ছি, মাদার মরিয়ার মেয়ে। she is a girl of about 20, she is a young woman, she is a young woman approximately 20 years old. So Kathleen is a young adult woman হিসাবে আমরা দেখলাম, তার বয়স 20-র কাছাকাছি। ফিনিশেস মানে কমপ্লিটস, সে শেষ করেছে। ফিনিশেস মানে কমপ্লিটস, সে কোনটাকে শেষ করেছে? নিডিং। নিডিং মানে হচ্ছে মাখা। নিডিং মানে হচ্ছে মাখা। আটাটাকে বাড়ির মা কি করছেন? আটাটায় জল দিচ্ছেন,
জলটা দিয়ে আটাটাকে গুলে আটাটাকে মাখছেন। এই যে প্রসেসটা, এই প্রসেসটা কেমন, শুধু মাখা নয়, মাখা থাসা, বুঝতে পারছো, এই পুরো প্রসেসটাকে নিডিং বলা হয়। তাহলে এই যদি তুমি জানতে চাও স্যার নিডিং শব্দটার মানে কি, তাহলে আমি বলবো প্রেসিং, PRASSING, প্রেসিং, অ্যান্ড ফোল্ডিং, প্রেসিং অ্যান্ড ফোল্ডিং, ঠিক আছে। এটা হচ্ছে ওই আটা বা গুড়ি যাই বলো, এটা হচ্ছে ডাফটা, এবং সেটাকে তিনি কি করেন, হাত দিয়ে মাখা, এটাকে আমরা নিডিং বলতে পারবো। আর কেক, এখানে কেক বলতে দ্য পিস অফ ব্রেড বলতে পারবো, দ্য পিস অফ ব্রেড বলতে পারবো, রুটির টুকরো বলতে পারবো, ঠিক আছে। তার মানে এক কথায় পুরো লাইনটার মানে কি, ইট ইজ ক্যাথলিন, সে কমপ্লিটস, সে কমপ্লিট করলো কোনটাকে, প্রিপেয়ারিং, কোনটাকে প্রিপেয়ারিং করা, ওই আটা বা গুড়ি মাখাটা, যার জন্য আমরা DOUGH এই শব্দটা ইউজ করছি। আর এটাকে এরপরে কি করবে, সে সেদ্ধ করবে। তোমরা জানো কেক প্রিপারেশনের জন্য আমরা এই ওয়ার্ডটা ইউজ করি, বেকিং, বেকারি ওয়ার্ডটা তোমরা প্রত্যেকেই শুনেছো, যেখানে কেক তৈরি হয়। চলো, আচ্ছা, এই কেকটা তৈরি হচ্ছে, এটা কার জন্য তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে বাটলের জন্য। বাটলের এই কেকটা কেন প্রয়োজন, কারণ বাটলে যাবে গ্যালোয়ে ফেয়ারে, রাইট, সমুদ্র পথে জার্নি করবে। আর সমুদ্র পথে জার্নি করতে করতে রাস্তার মাঝে তো আর কোনো দোকান পাবে না, এবং সেই কারণের জন্য বাড়ির লোক দেখবে বাবা যখন কাজে বেরোন মা টিফিন বানিয়ে দেন, রাইট। তো সেরকম আর কি, বাটলে বেরোচ্ছে এবং তার বোন ক্যাথলিন সে কি করছে বলতো, সে একটা কেক বানিয়ে দিচ্ছে, রাইট। এবং তারপরে সে কি করছে দেখো, পুট ইট ডাউন। এই পুট ইট ডাউন মানে প্লেসেস ইট কেয়ারফুলি, প্লেসেস ইট কেয়ারফুলি, এবং তারপরে খুব সুন্দরভাবে সেটাকে নামাচ্ছে, মানে ওই যে আটাটা বা গুড়িটা যেটাই মাখা হয়েছে সেই মাখনটাকে, মানে ওই মাখা জিনিসটাকে খুব কেয়ারফুলি সে রেখে দিল, কোথায় রেখে দিল, পট ওভেনের উপরে, কোথায় রেখে দিল, পট ওভেনের উপরে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা জানবো যে এই যে শব্দটা আছে পট ওভেন, এই শব্দটার মানে কি। দেখো পট ওভেন জিনিসটা কি, ইটস এ কোভার্ড পট। এটা দেখবে কেক বা রুটি বা এই সমস্ত খাবারগুলো বানানোর জন্য যে বাসনটার উপরে এই মাখনটা রাখা হচ্ছে সেটা পুরো ঢাকা দেওয়া থাকে, রাইট। সো ইটস এ কোভার্ড পট, এটা একটা পুরো চারপাশে ঢাকা দেওয়া পট। এটা কি হিসাবে কাজ করছে, ইউজড অ্যাজ এন ওভেন, ওভেন মানে উনুন হিসাবে কাজ করছে, ফর বেকিং। তুমি মোমো কিভাবে তৈরি হয় দেখবে, রাইট। সো ইটস এ কোভার্ড পট ইউজড অ্যাজ এন ওভেন ফর বেকিং। আর একদম উনুনের উপরে নামিয়ে দেওয়া হচ্ছে না, এখানে একটা কথা আছে বাই দ্য ফায়ার, এখানে বাই দ্য ফায়ার মানে হচ্ছে নিয়ার দ্য ফায়ার, এখানে বাই দ্য ফায়ার মানে হচ্ছে নিয়ার দ্য ফায়ার। তাহলে ক্যাথলিনকে আমরা দেখতে পাচ্ছি, ক্যাথলিন কি করলো, সে কেকের ডাফটাকে বানিয়ে নেডিং করছে, সেটাকে পট ওভেনের উপরে কেয়ারফুলি প্লেস করেছে। আর বাই দ্য ফায়ার এর মানে হচ্ছে নিয়ার দ্য ফায়ার। তারপরে সে কি করলো, সে তার হাত মুছে নিল, then she rubs her hands or then she cleans her hands। এরপরে সে তার হাত মুছে নিল, কারণ এতক্ষণ অব্দি কেক বানাচ্ছিল, এরপরে হাত মুছে নিল। আর এই হাতটা মুছে নেওয়ার পরে সে কি করছে, সে begins to spin at the wheel,
তুমি লক্ষ্য করো ক্যাথলিন কিন্তু সময় নষ্ট করছে না। সে জানে যে অ্যারান আইল্যান্ডের এই যে লাইফটা, এটা ফুল অফ স্ট্রাগলস, এটা ফুল অফ ডিফিকাল্টিস, এটা ফুল অফ হার্ডশিপস। এরকম একটা জায়গার মধ্যে তুমি সময় নষ্ট করতে পারো না। তাহলে সে তার হাত ধুয়ে নিল এবং তারপরে সে কি করতে লাগলো, ওই যে হুইলটা আছে, ওই যে চরকাটা আছে, ওই চরকাটাকে ঘোরাতে লাগলো। ওই চরকাটাকে কন্টিনিউয়াসলি ঘোরাতে লাগলো। কেন? কারণ এই চরকা ঘোরালে কি হবে না, ওই সুতোটা তৈরি হবে। এটাও একটা এক্সট্রা সোর্স অফ রোজগার। বাড়ির পুরুষেরা সমুদ্রে যাবে মাছ ধরার জন্য, বাড়ির মেয়েরা ঘরে বসে তারা সুতো বানাবে, অন্যান্য ডোমেস্টিক অ্যানিমেল গুলোকে দেখাশোনা করবে, রান্না করবে। এইরকম একটা সোশ্যাল মিলিউকে জেমস ইঞ্চ পোর্ট্রে করছে। চলো, আমরা দেখলাম ক্যাথলিনের আরেক বোন রয়েছে। তো ক্যাথলিন নোরার থেকে বয়সে বড়। তো নোরাকে বলা হচ্ছে নোরা ইজ এ ইয়াং গার্ল। এখানে এই যে ইয়াং গার্ল, এই ইয়াং গার্ল কথাটা মানে আমরা লিখবো ইয়াঙ্গার দেন ক্যাথলিন। ক্যাথলিনের থেকে ইয়াঙ্গার, রাইট? এবং সে কি করলো, সে পুটস হার হেড ইন অ্যাট দ্য ডোর। সে, এই লাইনটাকে বুঝো, এটা এতটাও ইজি ওয়ার্ড বলে ভেবো না তোমরা। পুটস হার হেড ইন এর মানে পিপস ইনসাইড, এর মানে ভিতরে উকি মারা। আবার বলছি, পিপস ইনসাইড, পিপস মানে হচ্ছে উকি মারা, বা তুমি লিখতে পারো লুকস ইন, রাইট? সে ভিতরের দিকে তাকালো। তার মানে নোরা লুকস ইনটু দ্য রুম ফ্রম আউটসাইড। এই কথাটা মানে তোমরা লিখতে পারো নোরা লুকস ইনটু দ্য রুম, নোরা লুকস ইনটু দ্য রুম ফ্রম আউটসাইড। অর্থাৎ বাইরের থেকে নোরা ভিতরের দিকে তাকালো। মানে এটা কেন করছে এরকম? as if she has, as if she has something important to say, as if she has something important to say, যেন সে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছে, রাইট? তো চলো, এরপরে আমরা এখানে স্টেজ ডাইরেকশনটা দেখলাম, এবং এই স্টেজ ডাইরেকশনটার সিম্বলিক জায়গার মধ্যে আমি তোমাকে বলেই রাখি, একটা দিকে কিচেন আছে, এই কিচেনে কেক তৈরি হচ্ছে। এই কেককে আমরা ধরে নিতে পারবো সিম্বল অফ লাইফ। আবার মরিয়ার এই কিচেনের মধ্যে দেওয়ালের উপর ঠেসানো আছে, হেলানো আছে বোর্ডস গুলো, যে বোর্ডস গুলো আর ইউজড ফর মেকিং কফিনস, যেগুলো কফিনস বানানোর জন্য কাজে লাগে। সুতরাং এই কিচেনটাকে আমরা ধরে নিতে পারবো এটাই অ্যারান আইল্যান্ড। এই মরিয়ার কটেজ কিচেনটা যেন ইটস আ মাইক্রোকজম, এটা যেন একটা মাইক্রোকজম, এবং যার মাধ্যমে এই অ্যারান আইল্যান্ডকে বোঝানো হচ্ছে যে অ্যারান আইল্যান্ডও এমন একটা জায়গা যেখানে লাইফ আর ডেথ একে অপরের সাথে কানেক্টেড। তুমি ভাবো এমন একটা পরিবার যেখানে মৃত্যু এত ফ্রিকুয়েন্ট, এত কমন, যে তাদের বাড়িতে বোর্ডস গুলো রাখা রয়েছে। আর যে বোর্ডস গুলো কি জন্য রাখা রয়েছে? which are used for making coffins. The kitchen is a place যেখানে একটা কেক কি হয়, সেটা বেকড হয়, এবং এটাকে আমরা কি বললাম? এটা একটা সিম্বল অফ লাইফ। তাই মরিয়ার কটেজ কিচেন এটা একটা মাইক্রোকজমকে ইন্ডিকেট করছে, এটা অ্যারান আইল্যান্ডকে ইন্ডিকেট করছে, যেখানে জীবন আর মৃত্যু একে অপরের সাথে কানেক্টেড। চলো
এরপরে আমরা দেখব নোরা সে একটু আস্তে করে বলল ইন আ লো ভয়েস, where is she? এখানে সি বলতে আমরা ধরে নেব মাদার মরিয়া। দেখো এই নাটকের প্রথম স্পিচটা কিন্তু ইন্টারোগেটিভ স্পিচ, এটা একটা ইন্টারোগেটিভ বিগিনিং, ইয়েস অর নো? এটাকে আমরা কি বলতে পারবো? এটা একটা ইন্টারোগেটিভ বিগিনিং। এরকম ইন্টারোগেটিভ বিগিনিং আমরা কোথায় দেখেছি? আমরা ম্যাকবেথে দেখেছি। ম্যাকবেথের অ্যাক্ট 1 সিন 1, মানে সিন 1 অ্যাক্ট 1 এ দেখেছি। ওখানে প্রথম লাইনটা কি ছিল? হোয়ার শ্যাল উই থ্রি, আচ্ছা হোয়েন শ্যাল উই থ্রি, সরি হোয়েন শ্যাল উই থ্রি মিট अगेन, হোয়েন শ্যাল উই থ্রি মিট अगेन। বুঝতে পারছো? এটা ফার্স্ট উইচ বলেছিল আমরা তিনজনে আবার কোথায় দেখা করব। আবার যদি আমরা হ্যামলেটে চলে আসি, হ্যামলেটের প্রথম লাইন কি? হু ইজ দেয়ার, হু ইজ দেয়ার কে বলেছিল? বার্নার্ডো বলেছিল, ইয়েস অর নো? তার মানে এই যে ধরনের বা এই স্পিচটা রাইডার্স টু দ্য সি, এই যে নাটকটা শুরু হচ্ছে এবং তার শুরুতে যে লাইনটা আছে where is she, এই ইন্টারোগেটিভ বিগিনিং গুলো কি করে জানো তো? এই ইন্টারোগেটিভ বিগিনিং তিনটে কাজ করে বয়েজ এন্ড গার্লস। এই ধরনের ইন্টারোগেটিভ বিগিনিং এটা তিনটে কাজ করে। কি কি তিনটে কাজ? একটা, অ্যাটমসফিয়ার অফ ফিয়ার তৈরি করে। দুই, অ্যাটমসফিয়ার অফ আনসার্টেনটি তৈরি করে। আর তিন, পরে বলছি, আর তিন, অ্যাটমসফিয়ার অফ সাসপিশন তৈরি করে। ফিয়ার তৈরি করে, আনসার্টেনটি তৈরি করে, সাসপিশন তৈরি করে। রাইট অর রং? যেমন ম্যাকবেথে যখন when will the three witches meet again এই কথা ফার্স্ট উইচ বলল, তার মাধ্যমে আমরা বুঝে গেলাম ইট ক্রিয়েটস মিস্ট্রি, ইট ক্রিয়েটস সুপারন্যাচুরাল টেনশন, ইট ক্রিয়েটস সাসপেন্স ফ্রম দ্য ভেরি বিগিনিং। ঠিক একই বার্নার্ডো স্পিচটা হ্যামলেটের মধ্যেও immediately sets the mood of fear and tension. Riders to the Sea আস্তে আস্তে বলছে, নিচু স্বরে বলছে, মা মরিয়া কোথায়, মা মরিয়া কোথায় রয়েছেন? অর্থাৎ সে জানতে চাইছে। সে আস্তে আস্তে বলল মানে সে যেন কোনো কিছুকে লুকাতে চাইছে। তুমি ফিসফিস ফিসফিস করে তখনই কথা বলবে যখন তোমার কোনো কিছু লুকানোর প্রয়োজন আছে, তখন তুমি আস্তে আস্তে কোনো কথা বলবে। তো এক্ষেত্রে আমরা সেটাই দেখতে পাচ্ছি, where is she, মা মরিয়া কোথায় রয়েছে। ক্যাথরিন বলছে, দেখো বলছে she is lying down, অর্থাৎ মা মরিয়া এই মুহূর্তে শুয়ে রয়েছেন। ওদের সেন্টেন্স গুলোর মধ্যে আমি আবার বলছি লাইং ডাউন কথাটা মানে, আচ্ছা সেন্টেন্স গুলোর মধ্যে যে বাক্যটা বলছিলাম একটু পরে বলছি, তার আগে লিখো রেস্টিং, বা তুমি বলতে পারো লাইং অন আ বেড। কি বলতে পারো? লাইং অন আ বেড, একটা বিছানায় শুয়ে রয়েছে। ক্যাথরিন বললেন সি, সি বলতে মাদার মরিয়া, মাদার মরিয়া তিনি কোথায় শুয়ে রয়েছেন? তিনি বিছানার উপর শুয়ে রয়েছে। এরপরে দেখো মে গড হেল্প হার, এটাকে আমরা কি ধরে নিতে পারবো? ইটস এ প্রেয়ার, এটা একটা প্রেয়ার। কিসের জন্য প্রেয়ার? প্রেয়ার ফর হার ওয়েলবিং, তার ভালো চেয়ে এটা একটা প্রেয়ার। ভগবান তাকে আশীর্বাদ করুন, মে গড ব্লেস হার, মে গড
helper and may be sleeping. এই লাইনটা তোমাদেরকে আমি ইন্ট্রোর ক্লাসটা ভালো করে দেখতে বলবো। তাতে আমি বলেছিলাম এখানে যে ভাষাটার প্রয়োগ হচ্ছে সেটা হচ্ছে হিবার্নো ইংলিশ। আমি বলেছিলাম এটা হচ্ছে গেইলিক। তাহলে তুমি দেখো এই ইউজ অফ আইএনজি, এই যে আইএনজির ব্যবহার, এই আইএনজির ব্যবহার তুমি এই নাটকের মাল্টিপল জায়গার মধ্যে পাবে এবং এর দ্বারা তুমি বলতে পারো যে রাইডার্স টু দ্য সি এটা একটা ভার্নাকিউলার টেক্সট, কারণ এর মধ্যে ওই কথ্য ভাষা অর্থাৎ যে কেল্টিক ফ্যামিলির যে ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে গেইলিক ল্যাঙ্গুয়েজ, এরকম গেইলিক কিছু ওয়ার্ডস তো ডাইরেক্টলি ইউজ হচ্ছে, বা হিবার্নো ইংলিশের যে সেন্টেন্স কনস্ট্রাকশনস সেগুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি। ক্যাথলিন বললেন মা মরিয়া কোথায় আছেন? মা মরিয়া ইজ রেস্টিং, সি ইজ লাইং অন এ বেড। কন্ডিশন তার ভালো নেই, ভগবান তাকে ব্লেস করুন, এবং হয়তো বা ঘুমোচ্ছেন। ঠিক আছে, ইফ সি ক্যান, ইফ সি ইজ অ্যাবল মানে ইফ সি ক্যান স্লিপ, যদি তিনি ঘুমোতে পারেন তাহলে বা ঘুমোচ্ছেন। অ্যাকচুয়ালি মাদার মরিয়ার অ্যাকচুয়ালি কি হয়েছে এখানে? দেখো ইন্ট্রোডাকশনে আমি অনেকটা কিছু বলেছি, কিন্তু এক্ষেত্রে তোমাকে বলে রাখি যেটা ইমিডিয়েট কজ অফ এক্সট্রিম ম্যাটারনাল এংজাইটি সেটা কোনটা? মাইকেল has been missing for 9 days. এই 9 সংখ্যাটার গুরুত্ব নিয়ে আমি পরে আসছি, আমি এটাকে পরবর্তী ক্ষেত্রে এক্সপ্লেন করব। কিন্তু মাদার মরিয়া আজকে এরকম ভাবে কেন শুয়ে রয়েছে? এর কারণ হচ্ছে তার ফিফথ সান মাইকেল হচ্ছে মা মরিয়ার ফিফথ সান। এ আজ কতগুলো দিন জুড়ে মিসিং আছে? এ আজ 9টা দিন জুড়ে মিসিং আছে, এবং সেই কারণের জন্য ক্যাথরিন বলছে সি ইজ লাইং ডাউন, সি ইজ রেস্টিং, সি ইজ লাইং অন আ বেড, মে গড হেল্প হার। সো ইটস এ প্রেয়ার ফর হার ওয়েলবিং। যদি পারেন তাহলে তিনি রেস্ট করুন। ওকে, মানে এটা ক্যাথরিন খুব ভালো করে বুঝতে পারছে যে মা মরিয়া এই মুহূর্তে চাইলেও তিনি ঘুমোতে পারবেন না, কারণ সিচুয়েশন এবং সার্কামস্ট্যান্সেস সবকিছু যেন তার এগেনস্টে যাচ্ছে। সো ক্যাথরিন সেজ দ্যাট মাদার মরিয়া ইজ লাইং ডাউন and she prays that God may give her, she prays that God may give her rest, God may give her sleep, because she is mentally disturbed. এরপরে স্টেজ ডাইরেকশন। নোরা comes in softly, এখানে comes in softly মানে লিখবে enters quietly। নোরা চুপিসারে ভেতরে আসে এবং সে তার শাল মানে শাল, সে তার শালের নিচ থেকে একটি বান্ডেল বার করে। বান্ডেল বলতে এটাকে বলবে এ টাইড মানে বাঁধা, প্যাকেজ। ঠিক আছে, এ টাইড প্যাকেজ, তাকে তুমি বান্ডেল বলতে পারো। তাহলে নোরা কোয়াইটলি এন্ট্রি করলেন এবং তারপরে তিনি একটি বান্ডেল বার করলেন। কোশ্চেন, কি কোশ্চেন হতে পারে এখান থেকে? এই বান্ডেলটির ভিতরে কি আছে?
এই বান্ডেলটির ভিতরে দুটি জিনিস আছে। এক, এ পিস অফ শার্ট, একটি জামার টুকরো রয়েছে, আর একটি স্টকিং রয়েছে, এর মানে মোজা রয়েছে, পায়ে পরার মোজা রয়েছে। এই বান্ডেলটি কে দিয়েছেন? এই বান্ডেলটা দিয়েছেন দ্য ইয়াং প্রিস্ট। এই বান্ডেলটি কে দিয়েছেন? ইয়াং প্রিস্ট। কাকে দিয়েছেন? নোরাকে দিয়েছেন। এই বান্ডেলটা দেওয়ার সময় তিনি কি বলেছেন? যে একজন মানুষ, এ ম্যান ওয়াজ ড্রাউন্ড, অর্থাৎ একটা মানুষ সে ডুবে গেছিল। ঠিক আছে, কোথায়? ডোনেগালে। এবং পরবর্তী ক্ষেত্রে তার ডেড বডি ওখানে ডিসকভার হয়। হিজ ডেড বডি ওয়াজ ডিসকভার্ড দেয়ার। এই ডেড বডি ডিসকভার্ড হওয়ার পরে, এগুলো সব 9 দিন আগের ঘটনা, তাকে ওখানে বারিড করা হয়, বা তার বারিয়াল যে প্রসেস, সে বারিয়াল প্রসেসটা শেষ হয়ে গেছে। অর্থাৎ তাকে অলরেডি ওই জায়গার মধ্যে কবর দিয়ে দেওয়া হয়েছে। ইয়াং প্রিস্ট বলছে একটি লোক ডোনেগালে তার ডেড বডি খুঁজে পাওয়া গেছে এবং তাকে ওখানে কবর দেওয়া হয়েছে। এখন কবর দেওয়ার পরে তার জামা এবং তার মোজা, এই দুটো জিনিস এসেছে ইয়াং প্রিস্টের কাছে, কারণ খবর পাওয়া গেছে যে অ্যারান আইল্যান্ডের একটি দ্বীপে, যার নামে ইনিসমান, সেই দ্বীপে মা মরিয়ার পরিবারের যে ফিফথ সন, সেও কিন্তু মিসিং আছে। ইয়াং প্রিস্ট এই বান্ডেলটা কেন দিয়েছেন নোরাকে? শুধুমাত্র এইটাকে ইনভেস্টিগেট করে দেখে নেওয়ার জন্য, ইনভেস্টিগেট করে এই কনক্লুশনে পৌঁছে যাওয়ার জন্য যে এই শার্ট এবং এই স্টকিং, এই জামার টুকরো এবং এই মোজা, এইটা মাইকেলের হচ্ছে কি হচ্ছে না। জামা আর মোজা এমন একটা জিনিস, নিজের বাড়ির লোক নিজের বাড়ির লোকের জামাটা চেনে, নিজের বাড়ির লোক নিজের বাড়ির লোকের মোজাটা চেনে। এখন আমরা বুঝলাম যে ক্যাথলিন কেন বারবার ঘরের ভিতর দিকে তাকাচ্ছিল। ক্যাথলিন এই জন্য তাকাচ্ছিল কারণ সে জানে মা মরিয়া ওখানে শুয়ে রয়েছে। মা মরিয়া যদি সামনে থাকে এবং সে যদি এই বান্ডেলটা খুলে জামা এবং মোজাগুলোকে ইনভেস্টিগেশন করার চেষ্টা করে, সেটা বোধহয় ভুল হবে। কারণ মা মরিয়া খুব চিন্তিত হয়ে পড়বেন। অলরেডি তিনি একটা মেন্টাল এংজাইটি, একটা মেন্টাল টেনশনের মধ্যে রয়েছেন। সেই কারণের জন্য সে আগে দেখে নিল তাকিয়ে যে মা মরিয়া কোথায় রয়েছেন, এবং সে বুঝলো যে মা মরিয়া এই মুহূর্তে শুয়ে রয়েছেন। শারীরিক মানসিক ভাবে অবস্থা আদৌ ভালো যাচ্ছে না, হয়তোবা তিনি ঘুমোচ্ছেন। তো এরকম একটা অবস্থার মধ্যে ভালো করে বুঝবে ক্যাথলিন, সে চরকা ঘোরাতে ঘোরাতেই, সে চরকা ঘোরাতে ঘোরাতেই সে বলছে, হোয়াট ইজ ইট, হোয়াট ইজ ইট মানে হোয়াট ইজ দ্য থিং, বা হোয়াট থিং, কি আইটেম, কি আর্টিকেল, কি জিনিস তোমার কাছে আছে। ইউ হ্যাভ, ইউ হ্যাভ মানে ইউ আর হোল্ডিং, কোন জিনিসটাকে তুমি ধরে আছো এই মুহূর্তে। সো ক্যাথলিন ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য বান্ডেল। আমরা এই লাইনের পাশে কি বলতে পারবো? ক্যাথলিন ইজ কিউরিয়াস অ্যাবাউট দ্য বান্ডেল। এই বান্ডেল নিয়ে ক্যাথলিন প্রচন্ড রকম কিউরিয়াস।
এই বান্ডেল নিয়ে ক্যাথলিন প্রচন্ড রকমের অ্যাংসাস, সে কিউরিয়াস এবং সে অ্যাংসাস অ্যাবাউট দ্য বান্ডেল। ঠিক আছে, ইয়াং প্রিস্ট মাফ করবেন, নোরা বলল, তার মানে যখন ক্যাথলিন দ্রুত চরকা ঘোরাতে ঘোরাতে জিজ্ঞেস করেছে ওটা কি তোমার কাছে, মানে তোমার কাছে ওটা কি রয়েছে, এর উত্তরে নোরা বললেন, কি বললেন, দ্য ইয়াং প্রিস্ট, মানে ইয়াং প্রিস্ট বলতে ইয়াং রিলিজিয়াস ম্যান বলতে পারবো, ইয়াং প্রিস্ট বলতে এ ইয়াং রিলিজিয়াস ম্যান বলতে পারবো, ইজ আফটার ব্রিঙ্গিং, এই যে দেখো হিবার্নো বা হাইবার্নো ইংলিশ ইউজ অফ আইএনজি, এটা পুরো নাটক জুড়ে ব্যাপক রকম ভাবে চলতে থাকবে। ইজ আফটার ব্রিঙ্গিং, আমরা টেন্সটাকে একটু চেঞ্জ করব, এটাকে বলবো হ্যাজ জাস্ট ব্রট, কি বলবো, হ্যাজ জাস্ট ব্রট। এই যে ইজ আফটার ব্রিঙ্গিং, এটা কিন্তু একটা আইরিশ এক্সপ্রেশন, এইটা কিন্তু একটা আইরিশ এক্সপ্রেশন, এটা এই টেক্সটটাকে বানিয়ে দিচ্ছে ভার্নাকিউলার টেক্সট। কি বানিয়ে দিচ্ছে, ভার্নাকিউলার টেক্সট। লাইনটাকে বুঝবে, বলছে এই ইয়াং প্রিস্ট এগুলোকে নিয়ে এসেছে এখানে দেম, তোমরা বুঝতেই পারছো দেম বলতে ওই আর্টিকেলস গুলো যেগুলো কার ভিতরে রয়েছে, বান্ডেলের ভিতরে রয়েছে। এই আর্টিকেলের মধ্যে কি কি পড়ছে, শার্টও পড়ছে আর প্লেন স্টকিং পড়ছে, রাইট? তাহলে লাইনটাকে বুঝো, দ্য ইয়াং প্রিস্ট ইজ আফটার ব্রিঙ্গিং দেম, অর্থাৎ আ ইয়াং রিলিজিয়াস ম্যান had just brought these articles। এরপর এখানে ও এক্সপ্লেইন করলো যে এই বান্ডেলের মধ্যে কি জিনিস আছে। সে বলল ইটস এ শার্ট এন্ড এ প্লেন স্টকিং where got off a drowned man in Donegal। ওয়েট, তাহলে আমরা কি বললাম, ইটস এ শার্ট এন্ড আ প্লেন স্টকিং। এখানে শার্ট বলতে আমরা কি বলবো, আ পিস অফ শার্ট, কি বলবো, আ পিস অফ শার্ট বলবো, রাইট? প্লেন স্টকিং, প্লেন মানে ভেরি অর্ডিনারি, প্লেন মানে খুব সাধারণ, আই রিপিট, প্লেন মিন্স ভেরি অর্ডিনারি। আর তারপরে যে ওয়ার্ডটা রয়েছে সে ওয়ার্ডটা হচ্ছে স্টকিং। তারপরে যে ওয়ার্ডটা রয়েছে সে ওয়ার্ডটা কি, সেটা হচ্ছে স্টকিং। স্টকিং মানে আমরা তাকে মোজা বলতে পারবো, সক বলতে পারবো। সো ইটস আ সিম্পল সক, ইটস আ সিম্পল সক, রাইট? গট অফ, গট অফ কথাটা মানে বলবে টেকেন ফ্রম। গট অফ কথাটা মানে কি, টেকেন ফ্রম মানে খুলে নেওয়া হয়েছে। গট অফ মানে টেকেন ফ্রম বা খুলে নেওয়া হয়েছে। ড্রাউন্ড ম্যান মানে এ ম্যান হু ওয়াজ ড্রাউন্ড ইন ওয়াটার, যে ডুবে গেছিল, ডোনেগাল। আবার কোথায় ডুবে গেছিল, ডুবে গেছিল ডোনেগালে। আমরা ডোনেগাল জায়গাটাকে নিয়ে একটা নোট নেব, তারপরে আমি আবার লাইনে আসছি। তোমরা প্রত্যেকে খাতা কলম নিয়ে প্রত্যেকটা আইডিয়া বোর্ডে আমি যা যা লিখছি সেগুলো পরপর নোট করে যাবে, কারণ এই টপিকটা পরবর্তী ক্ষেত্রে এসএসসি তেও রয়েছে। সো আমরা জানবো কাউন্টি ডোনেগালকে নিয়ে। এটা একটা কাউন্টির নাম। এই কাউন্টি ডোনেগাল কোথায় অবস্থিত?
এটা হচ্ছে আয়ারল্যান্ডের নর্দার্ন মোস্ট কাউন্টি। ইট ইজ আয়ারল্যান্ডস নর্দার্ন মোস্ট কাউন্টি। ঠিক আছে, এটা কার পাশে অবস্থিত? না, বাই দা আটলান্টিক ওশান। তাহলে ডোনেগাল বলতে আমি কি বললাম? এটা হচ্ছে কাউন্টি ডোনেগাল। এটা হচ্ছে আয়ারল্যান্ডের নর্দার্ন মোস্ট কাউন্টি, এটা আটলান্টিক ওশানের পাশে অবস্থিত। ঠিক আছে, এটা আলস্টার প্রভিন্সের মধ্যে পড়ে, এত মনে রাখতে লাগবে না। আবার টেক্সটে আসছি। তাহলে ইয়াং প্রিস্ট এই জিনিসগুলো দিয়ে গেছেন, ইয়াং প্রিস্ট এই জিনিসগুলো দিয়ে গেছেন। দেখো দেম, এখানে এটাও আইরিশ এক্সপ্রেশন। এখানে দেম মানে দিস থিংস, দেম মানে দিস থিংস। সো এটা একটা জামা এবং একটা সাধারণ মোজা। এটা পাওয়া গেছে একটি মৃত মানুষের কাছ থেকে, যে মানুষটি ডুবে মারা গেছে। আমরা প্রত্যেকেই বুঝতে পারছি এই ছেলেটি আর অন্য কেউ নয়, এ হচ্ছে মাইকেল, নোরা এবং ক্যাথলিনের মিসিং ব্রাদার বা মা মরিয়ার মিসিং সান। বাংলাটা একবার দেখে নাও। যুবক যাজকটি এগুলো নিয়ে এসছে। দোনেগালে এক ডুবে মরা লোকের শরীর থেকে এগুলো পাওয়া গেছে। এগুলি হলো একটি জামা আর একটি খুব সাদা মাটা মোজা, মানে খুব সাধারণ মোজা। এখান থেকে কোয়েশ্চেন কি আসতে পারে? মাইকেলের ডেড বডি খুঁজে পাওয়া গেছে কোথায়? ডোনেগালে। আর এই জামার মোজাটা কেন এসেছে? এই জামার মোজাটা আসার একমাত্র কারণ হচ্ছে এটাই যে ওদেরকে ইনভেস্টিগেট করে বলতে হবে, ওদেরকে ইনভেস্টিগেট করে বলতে হবে, ওরা ইনভেস্টিগেশন করে এই কনক্লুশনের মধ্যে পৌঁছাবে, ওরা ইনভেস্টিগেশনের মাধ্যমে এই কনক্লুশনের মধ্যে পৌঁছাবে যে এটা, অর্থাৎ এই জামা এবং মোজা, এটা ওদের মিসিং ব্রাদার মাইকেলের হচ্ছে কি মাইকেলের হচ্ছে না, এই কনক্লুশনের মধ্যে পৌঁছাতে লাগবে। So the bundle is a possible proof of Michael's death. একটা ট্র্যাজেডি কিরকম জানো তো? এর মধ্যে কতটা ভয়ানক এবং কত জটিল ঘটনা ঘটছে, তার থেকেও ট্র্যাজেডির মধ্যে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা কি জানো তো? দ্য ট্রাজিক অ্যাটমসফিয়ার, অ্যাটমসফিয়ার অফ সাসপেন্স অ্যান্ড ফিয়ার। অর্থাৎ একটা ট্র্যাজেডির মধ্যে ভয়ের মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ। এটা রিডারদের মনের মধ্যে কতটা ডাউটস, কতটা আনসার্টেনটি তৈরি করে রাখতে পারছে একটা ট্র্যাজেডির মধ্যে, সেটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। একটা ট্র্যাজেডি কোন জিনিসটাকে দেখায়? ইট শোজ দ্য হার্শ রিয়েলিটি অফ দ্য লাইফ অফ আ ম্যান। দেখো, যখনই ডুবে যাওয়া লোকের শরীর থেকে এই জিনিসগুলো এসেছে, এটা যখনই ক্যাথলিন শুনেছেন, তখন ক্যাথলিন কি করছেন? ক্যাথলিন স্টপস হার হুইল, অর্থাৎ সে এতক্ষণ অবধি চরকা ঘোরাচ্ছিল এবং চরকা ঘোরাতে ঘোরাতে সে তার চরকা ঘোরানোটা থামিয়ে দিয়েছে যখনই শুনেছে যে ইয়াং প্রিস্ট এগুলোকে নিয়ে এসছে। আমি একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন করাবো কিছুক্ষণ পরে বা কয়েকটা ক্লাস পরে, কারণ এখনই এই কোয়েশ্চেনটা তোমরা বুঝে উঠতে পারবে না। সেই কোয়েশ্চেনটা কি, যে ইয়াং প্রিস্ট কে এবং ইয়াং প্রিস্টকে ইয়াং বলার কারণটা কি? এই ইয়াং ওয়ার্ডটার কি কোনো মেটাফরিক্যাল, কোনো সিম্বলিক সিগনিফিকেন্স আছে? হ্যাঁ আছে, হ্যাঁ আছে। কোন আইডিয়াকে বোঝানোর জন্য এখানে ইয়াং ওয়ার্ডটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা বোঝাবো আস্তে আস্তে, ইন কোর্স অফ টাইম আমরা বোঝাবো।
এরপর কি হচ্ছে দেখো, যখনই নোরা বলেছে যে একটি ছেলে মারা গেছে এবং তার ডেড বডির জামা এবং মোজাটি ইয়াং প্রিস্ট আমাদেরকে ইনভেস্টিগেট করার জন্য দিয়েছেন, এই খবরটা যখনই ক্যাথলিন শুনলো, তখন ক্যাথলিন কি করলো বলতো? ক্যাথলিন তার চরকাটাকে বন্ধ করে দিল। আবার বলছি, সে কি করলো? এই চরকাটাকে সে ঘোরাচ্ছিল, কিন্তু এই চরকাটাকে হঠাৎ করে ঘোরাতে ঘোরাতে সে চরকা ঘোরানোটা থামিয়ে দিল। ক্যাথলিন স্টপস হার হুইল। এর মানে ক্যাথলিন স্টপস স্পিনিং দ্য হুইল। সেই হুইল স্পিনিংটাকে বন্ধ করে দিল। সি স্টপস স্পিনিং দ্য হুইল। অ্যাকচুয়ালি কেন বন্ধ করে দিল? সি বিকেম অ্যাংসাস। সি বিকেম অ্যাংসাস। সি বিকেম টেন্সড। সে চিন্তিত, সে অ্যাংশাস। এই জন্য চরকাটাকে ঘোরাচ্ছিল, কিন্তু এই চরকাটা ঘোরাতে ঘোরাতে কি করেছে বলতো? এই চরকাটাকে হঠাৎ করে থামিয়ে দিয়েছে। উইথ এ সাডেন মুভমেন্ট। দেখো, এই যে সাডেন মুভমেন্ট, এই কথাটার মানে বলবে কুইকলি বা অ্যাব্রাপ্টলি। আবার বলছি, কুইকলি বা অ্যাব্রাপ্টলি। সে কি করছে? কুইকলি এবং অ্যাব্রাপ্টলি এই চরকাটাকে যেটা ঘোরাচ্ছিল, এই চরকা ঘোরানোটাকে থামিয়ে দিয়েছে। এবং তারপরে সে কি বলছে? সে লিনস আউট। এ লিনস আউট মানে সে বেন্ডস ফরওয়ার্ড। সে বেন্ডস ফরওয়ার্ড, একটু ঝুঁকেছে। টু লিসেন। এখানে টু লিসেন মানে টু হিয়ার কেয়ারফুলি। To hear carefully. So Kathleen becomes alert, Kathleen becomes anxious, Kathleen becomes tensed, and Kathleen senses something serious. সে বুঝে উঠতে পারছে যে কোনো একটা সিরিয়াস ঘটনা বোধহয় ঘটতে চলেছে, কারণ ইয়াং প্রিস্ট এই মোজা আর এই যে জামাটা দিয়েছেন, এর মানেই এটা হতে পারে আমাদের ভাই মাইকেলের আসবে না। দেখো, ওরা 9 দিন জুড়ে মিসিং, মানে ওরা জানে যে মাইকেল আর ফিরবে না, কিন্তু এই যে বললাম বলতো, বৃথা আশা মরিতে মরিতেও মরে নাই। এর মানে তাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে, কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে মাইকেল ফিরে এলো, ফিরে আসতে পারে, এটা একটা মিরাকেল আর কি। নোরা বলছে উই আর টু ফাইন্ড। এই উই আর টু ফাইন্ড মানে উই হ্যাভ টু ফাইন্ড, বা আমরা বলবো উই মাস্ট ফাইন্ড। এখানে ফাইন্ড ওয়ার্ডটার মানে লিখবে ডিসকভার। আমাদেরকে খুঁজে বার করতে হবে, আমাদেরকে জানতে হবে। আবার বলছি, আমাদেরকে খুঁজে বার করতে হবে, আমাদেরকে জানতে হবে। কি জানতে হবে? এগুলো মাইকেলের বটে কিনা। ওয়েদার, ইফটাকে চেঞ্জ করে বলবে ওয়েদার দ্য আর্টিকলস, আর্টিকলস মানে জামা আর মোজাটা, ঠিক আছে, ট্রুলি বিলং টু মাইকেল, ট্রুলি বিলং টু মাইকেল। ইয়াং প্রিস্ট তাদের জীবনের অভিভাবকের মতো, ইজ লাইক এ গার্ডিয়ান। তিনি আপদে বিপদে তাদের পাশে থাকেন, তিনি তাদেরকে বিভিন্ন রকমের প্রয়োজনীয় অ্যাডভাইস দেন। অ্যারান আইল্যান্ডাররা তাদের জীবনে এই ইয়াং প্রিস্টের উপর
ব্যাপক রকমের নির্ভরশীল, ঠিক আছে, অনেকটা ডিপেন্ডেন্ট করে ইয়াং প্রিস্টের উপর। মন দিয়ে শুনবে, আমাদেরকে খুঁজে বার করতে হবে এই আর্টিকেলগুলো, এগুলো মাইকেলের হচ্ছে কি মাইকেলের হচ্ছে না। আমাদেরকে খুঁজে বার করতে হবে, এক্সকিউজ মি, এই আর্টিকেলগুলো মাইকেলের হচ্ছে কি মাইকেলের হচ্ছে না, মানে জানতে হবে এগুলো মাইকেলের কিনা। এখানে দে বলতে তোমরা বুঝতেই পারছো, এই প্রোনাউন দেটা জেনারেলি হিউম্যান সেন্সে ইউজ হয়, কিন্তু এটা হচ্ছে আইরিশ কলোকুয়াল ল্যাঙ্গুয়েজ, তাই প্রোনাউন দে এখানে এই আর্টিকেল গুলোকে মিন করছে। বলছে আমাদেরকে খুঁজে বার করতে হবে এগুলো মাইকেলের হচ্ছে কি হচ্ছে না। সামটাইম, সামটাইম মানে আফটার সামটাইম বা আফটার আ হোয়াইল, এটার পোয়েটিক এক্সপ্রেশন লিখতে পারো। সামটাইম মানে আফটার আ হোয়াইল, বাংলায় কিছুক্ষণ পরে। ওরা সাবজেক্ট হিসাবে হারসেলফ শব্দটা ইউজ করলো, কিন্তু আবার বলছি ইংলিশ গ্রামারে এটা সি হওয়া উচিত ছিল, যদিও এখানে হারসেলফ বলতে আমরা কার কথা বলবো, মরিয়ার কথা বলবো, মা মরিয়া। কিছুক্ষণ পরে তিনি কি করবেন, উইল বি ডাউন, এটা তার রেগুলার হ্যাবিট, ওরা জানে যে রোজ তিনি সমুদ্র সৈকতে যান। এই উইল বি ডাউন মানে উইল কাম ডাউন, একটু পরে মা মরিয়া কাম ডাউন করবেন, অর্থাৎ মা মরিয়া নেমে আসবেন। কোন দিকে নেমে আসবেন, লুকিং বাই দ্য সি, এর মানে লিখবে সার্চিং নিয়ার দ্য সি। আবার বলছি, এর মানে কি, সার্চিং নিয়ার দ্য সি। তাহলে একটু পরে মা মরিয়া সমুদ্রের দিকে খুঁজতে যাবেন। খুব ট্রাজিক এলিমেন্ট আছে এই লাইনের মধ্যে, যে মা মরিয়া এটা তার একটা হ্যাবিট হয়ে দাঁড়িয়েছে, এটা তার লাইফের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, পার্ট অফ আর লাইফ। এবং সেটা কি বলতো, রেগুলার সমুদ্রের দিকে যাওয়া, এটা তার লাইফের একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, রেগুলার সমুদ্রের দিকে যাওয়া। এবং সমুদ্রের দিকে যাওয়ার পরে তিনি কি করেন, তিনি ওখানে সার্চ করেন। মা মরিয়া রেগুলার বেসিসে সমুদ্রের দিকে যান এবং তারপরে তিনি ওখানে খোঁজ করেন, তিনি অপেক্ষা করেন, তিনি ভাবেন যে মাইকেলের ডেড বডিটা ভেসে উঠবে। তিনি আশা করেন যে মাইকেলের ডেড বডিটা কি হবে, ওয়াস্ট অ্যাশোর, অর্থাৎ মাইকেলের ডেড বডিটা ভেসে উঠবে, এটা মা মরিয়া এক্সপেক্ট করেন। তিনি রোজ ওখানে দাঁড়িয়ে থাকেন, আর এটা ক্যাথরিন খুব ভালো করে জানে। তাহলে সরি, এর আগে স্পিচটা নোরার ছিল, এখানে নোরা বলতে চাইল যে আমাদেরকে ইয়াং প্রিস্ট এই জামা এবং মোজার টুকরোর এই প্যাকেটটা বা প্যাকেজটা দিয়েছে শুধুমাত্র আমাদেরকে উইথ কনফার্মেশন, আমাদেরকে এটা গ্যারান্টির সাথে বলে দিতে হবে এটা মিসিং ব্রাদার মাইকেলের হচ্ছে কি হচ্ছে না। কারণ কিছুক্ষণ পরে মা মরিয়া নিজে সমুদ্রের পাশে যাবেন মাইকেলের ডেড বডিটা ভেসে আসছে কি আসছে না এটা দেখার জন্য। আবার দেখো সেই হাইবার্নো ইংলিশ, সেই লোকাল আইরিশ ল্যাঙ্গুয়েজ, এই আইএনজির ব্যবহার মারাত্মক রকম ভাবে চলছে পুরো নাটক জুড়ে। তার মানে সো এগুলো জানতে হবে। কিছুক্ষণ পরে সে নিজেই সমুদ্রের ধারে দেখতে নামবে, মানে
এখানে সে বলতে তিনি, মা মরিয়া, কিছুক্ষণ পরে তিনি সমুদ্রের দিকে দেখতে নামবেন। এটা দেখবেন যে মাইকেলের ডেড বডিটা ভেসে উঠেছে কি ওঠেনি, এটা দেখার জন্য তিনি নামবেন। ঠিক আছে। ক্যাথলিন ম্যাচিওর্ড, ক্যাথলিন সেন্সিবল। তার জন্য ক্যাথলিন এখানে এই প্রশ্নটা করছে নোরাকে, হাউ ক্যান দে বিলং টু মাইকেল। আমার সাথে, হাউ ক্যান দে বিলং টু মাইকেল, হাউ ক্যান দে বিলং টু মাইকেল। এটা মাইকেলের কি করে হতে পারে? এখানে দে বলতে কোনটা? ওই যে বললাম শার্ট এবং স্টকিং। বলছি শার্ট এবং স্টকিং এটা মাইকেলের কি করে হতে পারে নোরা? মানে ও বিশ্বাস করতে চাইছে না যে শার্ট আর স্টকিংটা এটা কোনো অবস্থাতে মাইকেলের হতে পারে। ও এটা বিশ্বাস করতে চাইছে না এবং তার জন্য সে ওপেনলি এই প্রশ্ন ছুড়ে দিচ্ছে। কি প্রশ্ন ছুড়ে দিচ্ছে? হাউ উড দে বি মাইকেলস নোরা? হাউ ক্যান দে বিলং টু মাইকেল নোরা? নোরা এটা মাইকেলের কি করে হতে পারে? হাউ উড হি, আমি উডটাকে কুড করে দিই, হাউ কুড হি গো, এর মানে ট্রাভেল। তাহলে হাউ কুড হি ট্রাভেল, সে কিভাবে যেতে পারে? লেন্থ অফ, লেন্থ অফ, আমি হচ্ছে লেন্থ অফ মানে লিখো সাচ আ লং ডিস্টেন্স। এর মানে কি বললাম? সাচ আ লং ডিস্টেন্স। লেন্থ অফ কথাটা মানে হচ্ছে সাচ আ লং ডিস্টেন্স। তাহলে এখানে বলছে কিভাবে এগুলো মাইকেলের হতে পারে, সে কিভাবে যেতে পারে। ঠিক আছে, এতটা দূরে যে চলে যাবে ফার নর্থে, মানে ডিস্ট্যান্ট নর্দার্ন এরিয়া, ডিস্ট্যান্ট নর্দার্ন এরিয়া, আমরা সেই এরিয়াটার নাম জানি ডোনেগাল, রাইট? তাহলে ক্যাথলিন সে কতটা ম্যাচিওর্ড বোঝো। সো ক্যাথলিন ইজ ইন ডিনায়াল, she tries to believe that Michael cannot be dead. Kathleen is in denial. She is trying to believe that Michael cannot be dead. এবং সেই জন্যে সেই প্রশ্ন করছে যে এটা মাইকেলের কি করে হতে পারে নোরা? সে কি করে এত দূরে যেতে পারে? মানে ডোনেগাল অনেক দূরে, এই অ্যারান আইল্যান্ড থেকে এই ইনিসমান, ইনিসিয়ার, ইনিসমোর, এই যে তিনটে ছোট দ্বীপ মিলে তৈরি হয়েছে অ্যারান আইল্যান্ড, এটার থেকে অনেক দূরে ডোনেগাল। এটা তো পশ্চিমে অবস্থিত, আয়ারল্যান্ডের পশ্চিমে অবস্থিত অ্যারান আইল্যান্ড, আর সেখানে তোমার ডোনেগাল হচ্ছে আয়ারল্যান্ডের একদম উত্তরে। তাই ক্যাথলিন ম্যাচিওর্ড, ক্যাথলিন সেন্সিবল, ক্যাথলিন এক্সপেরিয়েন্সড, ক্যাথলিন ডাউটফুল, ঠিক আছে, ক্যাথলিন ইন্টারোগেটিভ। তার জন্য সেই প্রশ্ন করে দিল যে এগুলো মাইকেলের কি করে হতে পারে। এই শার্ট আর স্টকিংটা নোরা মাইকেলের কি করে হতে পারে? কি করে ও ভেসে যাবে উত্তর অব্দি? উত্তরে অব্দি ভেসে গেছে, উত্তরে খুঁজে পাওয়া গেছে ডেড বডি, মানে মার্ক মাই ওয়ার্ড, এটা মাইকেলের নয়। কিন্তু আমরা জানি লাইফ ইজ আ গ্যাপ বিটুইন হোয়াট ইউ থিঙ্ক অ্যান্ড হোয়াট হ্যাপেন্স। যেটা ভাববে সেটা হবে না, যেটা হবে সেটা ভাবতে পারবে না। নোরা এর পরের স্পিচে তিনি পুরোপুরি ভাবে ইয়াং প্রিস্ট যে কথাটা বলেছেন সেই কথাটাকে সে হুবহু কোট করে দিল। যে কথাটা বলেছেন সেই কথাটাকে সে হুবহু কোট করে দিল। সে বলল,
ইয়াং প্রিস্ট বলেছেন, তুমি বুঝতে পারছো ওদের জীবনে ইয়াং প্রিস্টের ভূমিকাটা কতটা। মাদার মরিয়া এসে যখন ইয়াং প্রিস্টকে সমালোচনা করবেন, সেই মুহূর্তে আমি এই ওয়ার্ডটাকে এক্সপ্লেন করব, নট বিফোর দ্যাট, নট বিফোর দ্যাট, তার আগে নয়। এই প্রিস্টকে ইয়াং কেন বলা হয়েছে? এখন জাস্ট একটা কারণ জেনে রাখো, যে ইয়াং ইন এজ, অর্থাৎ বয়স কম রয়েছে, কম বয়সী যাজক। তো ইয়াং প্রিস্ট বলেছেন, ইয়াং প্রিস্ট বলেছেন, এক্সকিউজ মি, ইয়াং প্রিস্ট বলেছেন, কি বলেছেন? হি হ্যাজ নোন দ্য লাইক অফ ইট। এখানে এই যে অ্যাপোস্ট্রফি এস, হি এর পরে অ্যাপোস্ট্রফি এস, এগুলো দুটো জিনিসকে বোঝায়। এক হি ইজ, না হলে হি হ্যাজ। এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হি হ্যাজ কে বোঝাচ্ছে। হি হ্যাজ নোন, এখানে নোন মানে তিনি জানেন। এটার মানে তুমি সিন বলতে পারো বা নোন বলতেও পারো, একই জিনিস। দ্য লাইক অফ ইট, দ্য লাইক অফ ইট মানে সিমিলার কেসেস। আগে ওয়ার্ড মিনিংটা লিখো, তারপরে বাকিটা বোঝাচ্ছি। সিমিলার কেসেস। ইয়াং প্রিস্ট বললেন যে সে এরকম কেসগুলোকে জানে। কি রকম কেস? না ধরো এই ওয়েস্টে কোথাও ডুবলো, ডেড বডিটা ভেসে উঠলো নর্থে, অ্যারান আইল্যান্ড পশ্চিমে, অ্যারান আইল্যান্ড পশ্চিমে অবস্থিত, আর ওদিকে ডোনেগাল কোথায় অবস্থিত? ওদিকে ডোনেগাল নর্থে অবস্থিত। তাই এই যে পশ্চিমে ডুবে যাওয়া, উত্তরে ভেসে ওঠা, মন দিয়ে শুনবে, এই পশ্চিমে ডুবে যাওয়া, উত্তরে ভেসে ওঠা, এই সমস্ত যে জিনিসগুলো, এইগুলো বললেন যে এগুলো এমন এমন জিনিস, এটা ইয়াং প্রিস্ট জানেন। তার মানে যখন ক্যাথলিন এটাকে ডিনাই করলো, ক্যাথলিন বলল যে এটা কি করে হতে পারে, ও কি করে ভেসে উঠবে উত্তরে, মানে উত্তরে মানে অনেক দূরে, ডোনেগালে কি করে ভেসে উঠবে। এই ডাউট যখন ক্যাথলিন করছে, তখন যখন তার মধ্যে সেই ডিনাইলটা তৈরি হচ্ছে, তখন নোরা তাকে রেসপন্ড করছে এই কথাটা বলে যে কেন হতে পারে না, হতেই পারে, এখানে ডুবলো সেখানে ভাসলো। কারণ ইয়াং প্রিস্ট বলেছেন, কি বলেছেন? দ্যাট এরকম ঘটনা আকছার ঘটে, অর্থাৎ এক জায়গায় ডুবলো, আরেক জায়গায় ডেড বডি ভেসে উঠলো। এটা খুব সাধারণ ব্যাপার, এটা কোনো মানে এক্সেপশনাল সারপ্রাইজিং জিনিস নয়, এ ধরনের ঘটনা ঘটতে থাকে। দেখো এরপরে দেখো আবার ডাবল কোটেশন। এই ডাবল কোটেশনটা নোরার স্পিচের মাঝে ডাবল কোটেশন, এই কোটেশনটাকে ইউজ করা হচ্ছে শুধুমাত্র কেন? কারণ সে এখানে ইয়াং প্রিস্টের যে স্পিচটা আছে, মন দিয়ে শুনবে, ইয়াং প্রিস্টের যে স্পিচটা আছে, সেই ইয়াং প্রিস্টের স্পিচটাকে সে এখানে ডাইরেক্টলি কপি করছে। সে হুবহু ইয়াং প্রিস্টের স্পিচটাকে তুলে ধরছে, ঠিক আছে? এই জন্য সে বলছে ইফ ইট ইজ মাইকেলস দে আর, ভালো করে বুঝবে কি বলা হচ্ছে। বলছে ইফ ইট ইজ মাইকেলস, চলো আমরা বোর্ডে গেলাম একবার। এখানে ইফ ইট ইজ, এখানে ইট বলতে আমরা ওই বান্ডেলটাকে ধরে নেব। তাহলে ইটটাকে ওদের ভাষায় আমার দে বলা উচিত, কারণ অবজেক্টকে ওরা দে বলে। তার মানে শার্ট এবং এই প্লেন স্টকিং, এই দুটো জিনিসকে বোঝাচ্ছে। তার মানে এক কথায় আমরা বলবো ইফ দে বিলং টু মাইকেল। কি বলবো? ইফ দে বিলং টু মাইকেল, যদি এগুলো মাইকেলের হয়, যদি হয়, যদি হয় মানে হয়তো তোমরা চেক করলে, চেক করে পর দেখতে পেলে যে জামা এবং মোজা এই দুটো জিনিস, দুটো জিনিসেই মাইকেলের। বলছে যদি এই দুটো জিনিস মাইকেলের হয়, সেজি, সেজি মানে দ্য ইয়াং প্রিস্ট সেজ, দ্য ইয়াং প্রিস্ট সেজ, ইয়াং প্রিস্ট বলেছেন
বলছে তাহলে ইউ ক্যান টেল হারসেলফ। আমরা আগে হারসেলফ ওয়ার্ডটা দেখেছি, এখানেও হারসেলফ মানে মাদার মরিয়া। বলছে যদি জামা আর মোজাটা মাইকেলের হয়, যদি হয়, তাহলে তাহলে মা মরিয়াকে বলবে, প্লিজ টেল মাদার মরিয়া, প্লিজ ইনফর্ম মাদার মরিয়া। তাহলে মাদার মরিয়াকে বলবে, কি বলবে? হি হ্যাজ গট আ ক্লিন বারিয়াল, হি হ্যাজ গট আ ক্লিন বারিয়াল। Here clean burial means proper Christian burial, proper Christian burial। বলছে তাহলে তাকে বলবে যে সে পেয়েছে একটা প্রপার খ্রিশ্চান বারিয়াল বাই দ্য গ্রেস অফ গড, মানে বাই দ্য ব্লেসিংস অফ গড, বাই দ্য ব্লেসিংস অফ গড, দেবতার আশীর্বাদ নিয়ে, ঈশ্বরের কৃপায়। অর্থাৎ ইফ ইট ইজ মাইকেল, অ্যাট লিস্ট হি হ্যাজ রিসিভড আ প্রপার বারিয়াল, ইনফর্ম ইওর মাদার, ইনফর্ম ইওর মাদার। যদি এটা মাইকেলের হয় তাহলে মা মরিয়াকে বলে দেবে যে তাকে ভালোভাবে কবর দেওয়া হয়েছে। তারপরে লাইন, এটা বলবে, এটা বলবে, কিন্তু যদি এগুলো তার না হয়, ইফ দে আর নট হিজ, if they are not his, মানে if not Michael's, if the articles do not belong to Michael, if the articles do not belong to Michael, যদি এই আর্টিকেল গুলো মাইকেলের না হয়, let no one say a word about them, মন দিয়ে শুনবে, let no one say a word about them মানে, এর মানে keep it secret, কেউ একটি কথাও বলবে না, কেউ একটি কথাও বলবে না। কি বলবে না? যে একটি মানুষের ডেড বডি খুঁজে পাওয়া গেছে ডোনেগালে, ওকে, আনআইডেন্টিফাইড ডেড বডি, আনআইডেন্টিফাইড ডেড বডি, এই টাইপের কথা কেউ বলবে না। কেন বলবে না? মানে ইফ দ্য আর্টিকেলস ডু নট বিলং টু মাইকেল, দে শুড হাইড দ্য ট্রুথ, দে শুড হাইড দ্য ট্রুথ। কারণ ফর মানে বিকজ, she will be getting her death, এর মানে she may die, she may die। Actually Moria is so grief stricken, Moria is so grief stricken that more sorrow may kill her। মরিয়া এত দুঃখ পেয়েছেন যে বাড়তি দুঃখ তাকে শেষ করে দিতে পারে। তার মানে ইয়াং প্রিস্ট ইজ সিম্প্যাথেটিক, যে যদি তারা জানতে পারে এই জামার মোজাটা মাইকেলের, তাহলে যে পরে বলে দেবে। আর যদি দেখা যায় জামার মোজাটা মাইকেলের নয়, তাহলে একটি কথাও বলবে না, একটি কথাও বলবে না। কারণ অলরেডি সে তার হাজব্যান্ডের মৃত্যু দেখেছে, তার ফাদার ইন লর মৃত্যু দেখেছে, স্টিফেন, সন, সিমাস, প্যাচ, এই চারটা ছেলের মৃত্যু দেখেছে। পঞ্চম ছেলে মাইকেল আজ 9 দিন ফিরে আসেনি, মনে মনে তিনি বোধহয় জানেন সে আর ফিরে আসবে না। ষষ্ঠ ছেলে বাটলে আবার সমুদ্রে যাওয়ার পরিকল্পনা করছে এক জটিল আবহাওয়ায়। তাহলে অলরেডি মা হিসাবে তিনি কোন পরিস্থিতির মধ্যে রয়েছেন। তাহলে সেই মুহূর্তে তুমি জানাবে মা মরিয়াকে, যদি কনফার্ম হও যে জামার মোজাটা মাইকেলেরই বটে, তাহলে তুমি মা মরিয়াকে জানাবে। আদারওয়াইজ কোনোভাবে মা মরিয়াকে এই ইনফরমেশনটা শেয়ার করবে না যে কোনো একটা লোক মারা গেছে, তার জামা, তার মোজা আমাকে ইয়াং প্রিস্ট পাঠিয়েছে ইনভেস্টিগেট করার জন্যে বা ডিসকভার করার জন্যে, মাইকেলের হচ্ছে কি হচ্ছে না, হলে জানাবে, না হলে চেপে যাবে। Says he মানে the young priest says with crying and lamenting, with crying and lamenting মানে কান্না করে বিলাপ করে সে নিজের মৃত্যু ডেকে আনবে। এই অবধি আজকের ক্লাস রইল।